প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। তো এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের পরিসংখ্যান ক্লাস আজকে আমি নিব। তো পরিসংখ্যানে গত যে ক্লাসটা আমি নিয়েছিলাম, তো তোমাদের সেদিনই বলেছিলাম যে তোমাদের সিলেবাস মোটামুটি শেষ। তো এখন তোমরা মোটামুটি বলা যায় যে যে চ্যাপ্টার গুলো আমি পড়াবো অনেকটা পুনরালোচনাই বলা যায়। তো আমার মাঝখানে বেশ কিছুদিন আমি ক্লাস নিতে পারিনি, সেটাও তোমাদেরকে গত ক্লাসে বলেছি। তো আমি চেষ্টা করব যে পুনরালোচনা ক্লাসগুলা আমি নিতে, এবং যে চ্যাপ্টার গুলা তোমাদের হয়তো অলরেডি পড়ানো হয়ে গেছে সেগুলো পুনরালোচনা করার চেষ্টা করব। চলো চলে যাই আজকের ক্লাসের স্লাইডগুলোতে। ঢাকা কলেজে আয়োজিত এইচএসসি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসের উপস্থাপনায় আছি আমি তিথি দাস, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ইতিমধ্যে তোমরা সবাই আমাকে চিনে ফেলেছো। যে পরিসংখ্যানে মোটামুটি তোমাদের আমরা মোটামুটি এখনো পর্যন্ত দুজন ক্লাস নেই। একজন হচ্ছেন আলতাফ স্যার, আমাদের এই ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক, আর আরেকজন হচ্ছে আমি। তো যাই হোক, এবার চলে যাচ্ছি পরের স্লাইডে। আজকে প্রথমেই জেনে নেই যে আজকে আমরা কি ক্লাসটা নিতে যাচ্ছি। তো আজকে মূলত একাদশ শ্রেণীর এই অনলাইন ক্লাসে আমি পরিসংখ্যান প্রথম পত্র, আবারও বলছি, পরিসংখ্যান প্রথম পত্রের উপরে ক্লাস নিব। আর এক্ষেত্রে যে শিরোনামের উপর আমি ক্লাস দিব সেটা হচ্ছে কালীন সারি। এটা তোমাদের অধ্যায় 7 অর্থাৎ 7 নম্বর অধ্যায়ে তোমাদের কালীন সারি আছে, অর্থাৎ পরিসংখ্যান প্রথম পত্রের যে 7 নম্বর অধ্যায়টা যেটা আছে, যেটার নাম হচ্ছে কালীন সারি, সেটার উপরে আজকে আমি দ্বিতীয় ক্লাস নেব। প্রথম ক্লাসটা অলরেডি তোমাদের আমি নিয়েছি, তো আশা করি ওই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে। আজকে ক্লাসে যে জিনিসগুলো পড়াবো তোমাদের, এই বিষয়গুলা বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই আমি একটু দেখে নিচ্ছি, আসো আমরা একটু দেখে নিই যে গত ক্লাসে আমরা কি কি পড়েছি। হ্যাঁ, কারণ পুনরালোচনা না করলে আসলে পড়ার কন্টিনিউশনটা থাকে না। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এই অধ্যায়ের কালীন সারি চ্যাপ্টারটার যে কালীন সারি কি সেটা দেখেছি, তারপরে কালীন সারির প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। অতঃপর আমরা কালীন সারির যে আমার 4টা যে উপাদান ছিল, সেই 4টা উপাদান কিন্তু আমরা পড়েছি। যেমন সাধারণ ধারা ছিল, ঋতুগত ভেদ ছিল, চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি ছিল, অনিয়মিত ভেদ ছিল। এবং এক্ষেত্রে আমি তোমাদের আরেকটু বলে দিই, আবারও আজকে একটু বলে দিচ্ছি যে তোমরা এই জিনিসগুলো থেকে, যে এই প্রকারভেদ গুলা থেকে, এগুলো থেকে যে প্রত্যেকটা ধারা, হোক সেটা সাধারণ ধারা বা ঋতুগত ভেদ বা চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি বা অনিয়মিত ভেদ, যেটাই হয়ে থাকুক না কেন, সেটার ক্ষেত্রে তোমরা পড়বে যে ওইটা সাধারণত কত বছরের জন্য ওই উপাদানটা আমরা ব্যবহার করে থাকি। হ্যাঁ, তোমার এই 4টা যে প্রকার যে উপাদান আছে, এই 4টা উপাদানের প্রত্যেকটারই তোমরা বইতে আর একটু ডিটেইল যখন পড়বে তখন দেখবা যে প্রত্যেকটারই একটা নির্দিষ্ট সময় আছে, যে 12 বছর বা 1 যুগ, তারপরে এটা মাসে মাসে বা 6 মাস অন্তর অন্তর। হ্যাঁ, এরকম কিছু ডিউরেশন উল্লেখ থাকে, এগুলো তোমরা দেখবে। তো পুরো এটা আমি গত ক্লাসে তোমাদেরকে পড়ানোর সময় উপাদানগুলো পড়ানোর সময় বলেছি। তো তবুও আজকে আরেকটু বলে দিচ্ছি। হ্যাঁ, তারপরে আর কি দেখবে, সেই উপাদানগুলোর মধ্যে আরেকটা জিনিস যেটা ছিল যে উদাহরণ, যে কি ধরনের উদাহরণে আমরা কোন ধারাটা ব্যবহার করছি বা কোন উপাদানটা ব্যবহার করছি, কোন উদাহরণের জন্য কোন ধারাটা বা কোন উপাদানটা, অথবা বলতে পারো যে কোন উপাদানের উদাহরণ হিসেবে আমরা কোনটা নিতে পারি। এক কথায় সহজ ভাষায় আহসান ভাষা, যদি আমি বলি সহজ ভাষায়, সেটা উদাহরণগুলা পড়বে। ঠিক আছে? আর বিষয় উপাদানগুলো কোনটার বৈশিষ্ট্য কেমন, যে এটার ক্ষেত্রে কি সাধারণ ধারার ক্ষেত্রে কি ঋতুগত ভেদের ক্ষেত্রে কি চক্রক্রমিক হ্রাস ভেদের ক্ষেত্রে কি অনিয়মিত ভেদের ক্ষেত্রে কি এগুলো তো তোমরা পড়বে। আর উদাহরণের কথা যেটা আমি বললাম তোমাদের, সেটা আরেকটু বলে দেই যে উদাহরণে কিরকম। যেমন ধরো তোমাদেরকে হয়তো বললো যে যে আমাদের যে
উৎসবগুলা হয়, হ্যাঁ, যে উৎসবগুলা হয় যেমন পূজা পার্বণ বা হচ্ছে ঈদ, তারপর কি বলে পয়লা বৈশাখ, এগুলো হচ্ছে কোন উপাদানের অন্তর্গত? কালীন শাড়ি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে অথবা হয়তো বলবে যে একটা ক্রাইটেরিয়া দিয়ে এরকম যে এটা হচ্ছে কোন উপাদানের মানে হচ্ছে অধীনে পড়ে, সেটার আলোকে হচ্ছে ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন তোমরা যদি হচ্ছে উদাহরণগুলো না পড়ো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি সেটা বলতে পারছো না। বা অনেক সময় হয়তো দিয়ে দিবে চক্রক্রমে কালীন শাড়ির চক্রক্রমে কাশপ্রীতি উপাদানের বৈশিষ্ট্যগুলা। সেক্ষেত্রে বৈশিষ্ট্য তোমরা কি বলবে যে তোমার সময়কালটা কতটুকু, তারপরে হচ্ছে জিনিসটা কি সেটা, এগুলোই তো। আর হচ্ছে একটা উদাহরণ, এগুলোই তোমার মোটামুটি বৈশিষ্ট্য বলো বা সংজ্ঞা বলো এগুলোর মধ্যে পড়বে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে কালিংসের উপাদানগুলো, এগুলো আমরা করেছিলাম কতদিন। আর হচ্ছে এটা গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন বা গ্রাফে যে আঁকা, এটা তোমরা মনে হয় মোটামুটি যেটারই গ্রাফ আসুক না কেন, যাই আসুক, তোমরা এক্স এক্সিসে হচ্ছে সময় দিবে, আর হচ্ছে ওয়াই এক্সিসে তোমার আরেকটা যে চলক আছে। কালীন শাড়িতে আছেই তোমার দুইটা জিনিস, একটা হচ্ছে তোমার সময় উল্লেখ থাকে, সেই সময়টা হতে পারে 1980, 81, 82 এরকম। ঠিক আছে, ওই সময় সেটা যাবে এক্স এক্সিসে, আর ওয়াই এক্সিস যাবে তোমার আরেকটা যে চলক আছে সেই চলকটা। ঠিক আছে, তো করে তোমরা কি করবে, তোমরা নর্মালি যেভাবে গ্রাফ আঁকো জাস্ট সেভাবে এঁকে দেওয়ার পরে যে বিন্দুগুলো তোমরা পাবে সেই বিন্দুগুলো যোগ করে দিলে কিন্তু আমরা ওই সংশ্লিষ্ট ধারাটা পেয়ে যাবো। ঠিক আছে, ওকে ফাইন। এবার হচ্ছে আজকের ক্লাসে একটু চলে যাই, যে এই অধ্যায়টা থেকে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি। আমি আগের স্লাইডে আরেকটু যাচ্ছি। দেখো এই স্লাইডে কিন্তু আমরা এই যে সাধারণ ধারা, ঋতুগতকে, চক্রমী, এই যে উপাদানগুলো পড়েছিলাম, এই উপাদানগুলো প্রথম যে উপাদানটা অর্থাৎ সাধারণ ধারা, এই সাধারণ ধারার হচ্ছে নির্ণয়ের পদ্ধতি আমরা কিছু পড়বো। তো সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি তোমরা যেহেতু হচ্ছে এইচএসসি তে হচ্ছে পড়ো, এইচএসসি লেভেলে যেহেতু পড়ো, তোমাদের হচ্ছে জাস্ট এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু হচ্ছে ধরো এই কালীন শাড়ি ইংলিশে যেটাকে বলা হয় হচ্ছে টাইম সিরিজ, হ্যাঁ, এই যে অধ্যায়টা এটা হচ্ছে তোমার অনার্স লেভেলেও আছে। তো অনার্সে দেখা যায় ওদেরকে আরো অনেক বেশি কিছু করতে হয়। তোমার ধরো সাধারণ ধারা বাদেও যে আরো যে ধারাগুলো আছে সেগুলোরও নির্ণয় বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো তাদের করতে হয়। তো তোমাদের যেহেতু এইচএসসি, তোমাদের এর বেশি পড়া লাগবে না, এবং তোমাদের পাঠ্যসূচিতেও কিন্তু এর বেশি নাই। ঠিক আছে, তো আসো সাধারণ ধারা নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলো একটু দেখে নিই। সাধারণ ধারা নির্ণয়ের জন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলোর মধ্যে রয়েছে মুক্ত হস্তরেখা রেখা বা জ্যামিতিক মুক্তগড় হস্তরেখা পদ্ধতি, বা এটার আরেকটা নাম আছে জ্যামিতিক পদ্ধতি, আরো একটা নাম আছে যেটা হচ্ছে রৈখিক পদ্ধতি। তোমাদের কিন্তু গত ক্লাসে আমি একবার বলেছিলাম যে তোমার যে জিনিসগুলা এক একটার কিন্তু যদি একাধিক যদি নাম থেকে থাকে, অবশ্যই একাধিক নামগুলো তোমরা খেয়াল করে পড়বে, বা হচ্ছে বাদ দিবে না যে না এটা একাধিক নাম এভাবে পড়া দরকারটা কি না, একাধিক যে নামগুলো আছে সেগুলো পড়ে রাখবে। কারণ পরীক্ষার সময় যখন তোমাদের প্রশ্ন হবে তখন কিন্তু তোমরা সচরাচর যে নামটা ব্যবহার করো সবসময় যে সেই নামে প্রশ্নটা হবে তা কিন্তু না। যেমন মুক্তগড় হস্তরেখা না বলে বলতে পারে লৈখিক পদ্ধতি, তবে যদিও লৈখিক পদ্ধতি শব্দটা আসলে বেশি ব্যবহৃত হয়। বা হতে পারে যে লিখতে পারে জ্যামিতিক পদ্ধতি, বা প্রশ্ন করতে পারে মুক্তগড় হস্তরেখা এই শব্দটা দিয়ে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তাই প্রত্যেকটা নাম তোমরা হচ্ছে পড়ে রাখবে। এরপরে আসো আরেকটা পদ্ধতি হচ্ছে আধা গড় পদ্ধতি, আরেকটা হচ্ছে 40 গড় পদ্ধতি, এবং সর্বশেষ সাধারণ ধারা নির্ণয়ের যে পদ্ধতি সেটা হচ্ছে ন্যূনতম গড় পদ্ধতি। কিন্তু তোমাদের হচ্ছে ন্যূনতম গড় পদ্ধতি আসলে লাগে না, তোমাদের শুধুমাত্র এই তিনটা পদ্ধতি লাগে, লৈখিক পদ্ধতি, আধা গড় পদ্ধতি আর 40 গড় পদ্ধতি। ঠিক আছে, আর কিন্তু সাধারণ ধারা নির্ণয়ের পদ্ধতি হচ্ছে 4টা, আর সেক্ষেত্রে তোমরা শুধু পড়বে হচ্ছে এই তিনটা পদ্ধতি, লৈখিক, আধা গড় আর 40 গড় পদ্ধতি। ঠিক আছে, এবার চলে যাচ্ছি পরের স্লাইডে, একটু এগিয়ে গেছি মনে হচ্ছে। আচ্ছা, প্রথমেই যেটা আসছি সেটা হচ্ছে মুক্তগড় হস্তরেখা বা জ্যামিতিক বা লৈখিক পদ্ধতি, বা হচ্ছে যেটা সচরাচর বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে নামটা হচ্ছে লৈখিক পদ্ধতি। তো এখন আমার যখন একটা কালির শাড়ি দেওয়া থাকবে বা হচ্ছে টাইম সিরিজ দেওয়া থাকবে, এই যে দেখো এখানে এই যে শাল দিয়েছি, শালের এগেন্সে হচ্ছে বিক্রয়ের পরিমাণ দিয়েছি। ঠিক আছে, তো আমরা কিন্তু হচ্ছে গত ক্লাসে যে পড়েছি যে পরিসংখ্যানিক পরিসংখ্যানিক তথ্যকে যদি আমরা
সময়ের ভিত্তিতে পর্যায়ক্রমে হচ্ছে সাজাই, তাহলে সেটা কিন্তু হচ্ছে কালীন শাড়ি। এখানে দেখো আমাদের এই যে এটা কিন্তু কালীন শাড়ি, এই যে শাল এবং বিক্রয়ের যে তথ্য শাড়িটা আমি দিয়েছি, যে হচ্ছে তালিকাটা যে দিয়েছি, এটা কিন্তু একটা কালীন শাড়ি। তো আমার এই কালীন শাড়িটা দেওয়া আছে। তো এই কালীন শাড়িটার জন্য আমি লৈখিক পদ্ধতিতে হচ্ছে গ্রাফার, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো বা হচ্ছে এই কালীন শাড়িটাকে আমি হচ্ছে লৈখিক পদ্ধতিতে প্রকাশ করব। দেখো এখন তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, তো প্রথমেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সুন্দর করে একটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস তোমরা এঁকে নিবে। হচ্ছে তোমরা সাধারণত জিনিসগুলা কিভাবে করবে আমি তোমাদেরকে একটু বলি, একটা একটু দেখাই দিব আমি, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে যে বাকিগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে করতে সুবিধা হবে। আমি একটু একটা বোর্ড খোলার চেষ্টা করছি। আচ্ছা, একটা হোয়াইট বোর্ড আমি নেওয়ার চেষ্টা করলাম। আমার ওখানে শাল দেওয়া ছিল আর বিক্রয় দেওয়া ছিল। তাহলে সেক্ষেত্রে তোমরা লৈখিক পদ্ধতিতে কাজটা কি করবে, প্রথমে হচ্ছে তোমরা, আমার কিন্তু যেহেতু আমি হচ্ছে অনলাইনে পেন্সিল দিয়ে আঁকছি, একটু বাঁকা হবে, তোমরা এটা হচ্ছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বলে আমি আশা করি। আচ্ছা, আমি আরেকবার একটু চেষ্টা করছি। বাঁকা হয়ে যাচ্ছে। প্রথমে তোমরা এক্স এক্সিস এঁকে নিবে, করার পরে তোমরা কি করবে, ওয়াই এক্সিস আঁকবে, ঠিক আছে। তাহলে আমার এটা কি হলো, এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, ঠিক আছে। তো এক্স এক্সিস হওয়ার পরে এরপরে আমরা কি করব, এখানে একটা জিনিস একটু বলে নি, এই জায়গাটা তোমরা এরকম একটু কাটা কাটা দিয়ে নিবে, ঠিক আছে। এই জায়গাটা কেন কাটা কাটা দিবে এটা একটু পরে বলছি। তো এখন আমার এক্স এক্সিস আমি কি বসাবো, এক্স এক্সিস আমি বসাবো হচ্ছে, লেখা কিন্তু ভালো হবে না আগেই বলছি। আচ্ছা, এটা না লিখে আমি হচ্ছে শুধু ইয়ে ব্যবহার করি, তাহলে মনে হয় জিনিসটা ভালো হবে। সময় টি, এই এক্স এক্সিসে আমরা ব্যবহার করব হচ্ছে সময়টি, ঠিক আছে। আর ওয়াই এক্সিসে আমরা কি ব্যবহার করব, এই যে আমার কিন্তু দুইটা তথ্য দেওয়া ছিল, সাল ছিল, সালগুলা হচ্ছে সময়টি এর মান, আর হচ্ছে আরেকটা দেওয়া ছিল হচ্ছে বিক্রয়। হ্যাঁ, বিক্রয় ধরে নিলাম আমি সেলস, বিক্রয়, এই বিক্রয়টা আমি হচ্ছে দিব ওয়াই এক্সিসে। ওকে, আচ্ছা, এখন আসো দেখো আমার কি কি সাল দেওয়া ছিল। তো যে আসলে আমি এই স্লাইডটা থেকে হচ্ছে এই হোয়াইট বোর্ড থেকে এখন আবার ওইটাতে যেতে পারছি না, কারণ এটা আমার কাজ করতে হবে। তোমরা একটু দেখে নিবে যে আমি মুখে বলছি যে তোমাদের কিন্তু দেওয়া ছিল 1980, 81, 82 এরকম দেওয়া ছিল। তাহলে তোমরা এক্সিস এ কি করবে, এখানে ধরো 1980 দিলে, এখানে 1981, 1982, এটা কি হয়ে গেছে, গ্যাপটা বেশি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এরকম করে এই সালগুলো তোমরা এখানে বসাবে। ধরো 1980 সাল যেটা, সেটা এখানে, তারপর হচ্ছে 1981 সাল, এটা এখানে, ঠিক আছে। 1982 এটা এখানে দিবে, 1983, 1984 এরকম করে বসাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার আসে কি বিক্রয়, বিক্রয়ের পরিমাণ আমার কি ছিল, বিক্রয়ের কিছু পরিমাণ দেওয়া ছিল, 1980 সালে কত বিক্রয়, 81 সালে কত বিক্রয়, এগুলো দেওয়া ছিল। তো আমি এখানে ওই যে সংখ্যাগুলো আমার দেওয়া ছিল ওখানে মোটামুটি এরকম সংখ্যা ছিল, 85 ছিল, 110 ছিল, 100 ছিল, এরকম কিছু সংখ্যা ছিল। তাহলে হচ্ছে আমি একটু মোটামুটি করে নিলাম, যে এখানে ধরে নিলাম 50, তারপরে ধরো এখানে ধরে নিলাম হচ্ছে 100, 50 50 ঘর করে ধরো আমি এগিয়ে গেলাম, 50, 100, এখানে 150, এখানে 200, এখানে 250, এরকম করে হচ্ছে আমি এক্স এক্সিসে, সরি ওয়াই এক্সিসে এই মানগুলো আমি বসালাম। ওকে, আচ্ছা, এখন আমার বসানোর পরে কি কি করতে হবে দেখো, এখন আমি
বসানোর পরে করব কি 1980 সালের এগেন্সে, মানে 1980 সাল বরাবর আমার মান ছিল কত, 85। ঠিক আছে, তাহলে এটা এটা একটু এভাবে লিখে দিই, তাহলে হচ্ছে তোমার একটু সুবিধা হবে। এটা ছিল 1980, এটা ছিল 1981 এ। এখন হচ্ছে দেখো, এখন দেখো এই 1980 সালে বরাবর আমার বিক্রয়ের 1980 সালে আমার বিক্রয়ের পরিমাণ ছিল 85। তাহলে আমি কি করব, যে দেখো এটা 50, এটা 100, তাহলে 85 যেহেতু, তাহলে হচ্ছে এই বরাবর হচ্ছে আমি 85 মোটামুটি এই বরাবর আসবে। তাহলে আমার কোথায় আসতেছে, এই 1980 এই বরাবর, আর মোটামুটি 85 এই দিকে যদি হয়ে থাকে তাহলে এই বরাবর। তাহলে হচ্ছে এই, আর হচ্ছে আমার এই, তাহলে কোন জায়গায় হচ্ছে আমার এই জায়গাটাতে, তাহলে এই জায়গাটাতে আমার একটা এই জায়গাটাতে, এই জায়গাটাতে আমার একটা পয়েন্ট আসে। ঠিক আছে, এরকম করে 1981 সালের জন্য আমার মান ছিল হচ্ছে 110। তাহলে 1981 এই বরাবর যাচ্ছে, আর হচ্ছে 110 হচ্ছে আমার এই বরাবর, তাহলে হচ্ছে ধরো এই মোটামুটি এই দিকে আমার একটা বিন্দু বসবে। ঠিক আছে, তো এরকম করে আমরা হচ্ছে এইটা বরাবর হচ্ছে বিন্দু বসাবো। এটা বরাবর ধরো আমার এইটা বরাবর হয়তো মান যেটা দেওয়া আছে সেটা ধরো আমার এরকম একটা বিন্দু আসলো। হ্যাঁ, তারপরে ধরো আচ্ছা 1980, 81, 82, 83-র জন্য হয়তো এই মানটা এটা হচ্ছে এদিকে চলে গেছে, এই মানটা আমি একটু সরিয়ে দিচ্ছি, এই বরাবর হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে এটা 1980 সালের মান, এটা 1981 সালের মান, এটা 1982 সালের মান। 1983 সালে আমার মান দেওয়া ছিল 110, তো 110 মোটামুটি এদিকে। তাহলে 110-এর জন্য আমরা হচ্ছে আরেকটা হচ্ছে পয়েন্ট বসিয়ে দিই, ধরো এই জায়গায় 1980, 81, 82, 83, এই জায়গায় ধরো আরেকটা মান বসিয়ে দিই। ঠিক আছে, এখন আমার কাজ কি হবে, আমি এই যে পয়েন্টগুলো যে আমি পেয়েছি, এরপরে বাকি সালগুলো তোমরা এইভাবে পয়েন্ট বসাবো, বসানোর পরে কি করবে, এই যে পয়েন্টগুলো আছে এগুলা যোগ করবে। ঠিক আছে, এগুলা হচ্ছে আমরা যোগ করব। আমরা একটু যোগ করে ফেলি। ঠিক আছে, এরকম করে করে যোগ যদি আমরা করি, তো যোগ করার পর পর হচ্ছে যোগ করতে করতে এক সময় হচ্ছে আমরা সাপোজ এরকম একটা হচ্ছে রেখা পেয়ে যাব। তাহলে এই রেখাটাকে আমরা কি বলবো, এই রেখাটাকেই আমরা বলবো হচ্ছে কালীন রেখা। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমার হচ্ছে লিখতে হবে সাধারণ ধারা রেখা। আমি কি অঙ্কন করছিলাম, সাধারণ ধারা রেখা অঙ্কন করছিলাম। এখানে যে আমরা রেখাটা পেয়েছি এটা কিন্তু আমার হচ্ছে কালীন রেখা। আর সাধারণ ধারা হচ্ছে আমি মোটামুটি ধরো এই যে এই দিক বরাবর একটা রেখা টানবো, এমন একটা রেখা টানবো, এই যে এই কালীন শাড়ি কালীন রেখাটা আঁকার পরে আমরা এমন একটা রেখা টানবো যেটা আশেপাশে মোটামুটি এই বিন্দুগুলা, যতগুলা বিন্দু আমরা যোগ করলাম এই বিন্দুগুলো আমার পড়বে। তাহলে এই যে খয়েরি রঙের যে নতুন যে রেখাটা আমরা হচ্ছে ফ্রি হ্যান্ডে, হ্যাঁ মুক্ত হস্ত রেখা বলে এই শব্দটাকে, এই যে ফ্রি হ্যান্ডে আমরা আঁকলাম, এইটাই হচ্ছে আমার এই যে খয়েরি কালার এই রেখাটাই হচ্ছে আমার সাধারণ ধারা রেখা। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো যে আমরা এটা কিভাবে করেছি। তো আমি হচ্ছে এখন হচ্ছে গ্রাফে চলে যাচ্ছি, মানে আমার স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে হচ্ছে আমি ছবিটা একটু দিয়েছি, যে দেখো এই যে 1980 সালের সাথে মান ছিল 85, বিক্রয় করে 1981 সালে 110, ওরকম করে আমি হচ্ছে হোয়াইট বোর্ডে যে ছবিটা এঁকেছি ওইটা হচ্ছে একেবারে ক্লিন করে এখানে এঁকে দেওয়া আছে।
তো ওইটা আমি এটাকে বলা হয় মুক্ত গড় হস্তে আঁকা পদ্ধতি, কারণ এটা আমি হচ্ছে ফ্রি হ্যান্ডে আঁকতেছি। এর জন্য এই যে দেখো আমি যে বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পেয়েছি সেটা আমার কালীন রেখা। আর হচ্ছে আমি কালীন রেখাটার মানে মোটামুটি আশেপাশে দিয়ে কালীন রেখার বিন্দুগুলো আশেপাশে পড়বে এরকম ভাবে যখন আমি এই যে ডট ডট দিয়ে একটা রেখা যে আঁকলাম, এটা হচ্ছে আমার সাধারণ ধারা রেখা। ঠিক আছে, তাহলে লৈখিক পদ্ধতি আমরা হচ্ছে শিখে গেলাম। এরপরে আমরা চলে যাব হচ্ছে আধাগড় পদ্ধতি। আধাগড় পদ্ধতির ক্ষেত্রে আমার দুইটা কেস আছে। আধাগড় পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা কেস আছে। দুইটা কেসের মধ্যে হচ্ছে এর এন তথ্য সংখ্যা যেটা, সেই তথ্য সংখ্যা যদি জোড় সংখ্যক তথ্য সংখ্যা থাকতে পারে, কখনো বিজোড় সংখ্যক তথ্য সংখ্যা থাকতে পারে। তো জোড় সংখ্যক তথ্য সংখ্যার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আর বিজোড় সংখ্যক তথ্য সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব। তো হচ্ছে এখন হচ্ছে আধাগড় পদ্ধতিতে দুইটাই আমি তোমাদেরকে দেখাবো। এখন আধাগড় পদ্ধতিতে দেখো, প্রথমে আমরা একটু দেখে নিই যখন আমার তথ্য সংখ্যা জোড়। এখন তথ্য সংখ্যা জোড় মানে কি এটা, এই যে দেখো এখানে আমার একটা টাইম সিরিজ দেওয়া আছে। ঠিক আছে, মানে হচ্ছে একটা কালীন সারি আমার দেওয়া আছে, এই যে বিভিন্ন বছরে আমার বিক্রয়ের পরিমাণ এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আমার কালীন সারি। তো এখানে দেখো আমার কয়টা বছরের মান দেওয়া আছে, 1 2 3 4 5 6। ছয় ছয় সংখ্যাটা কি জোড় না, তাহলে এখানে এন এর মান হচ্ছে 6 আর 6 হচ্ছে জোড় সংখ্যা। তো যখন আমার এরকম একটা টাইম সিরিজ দেওয়া থাকবে, তোমাদের কিন্তু প্রশ্নপত্রে হচ্ছে এই যে শুধু এই যে বক্সটা দেওয়া থাকবে, হ্যাঁ এই বক্সটা শুধু দেওয়া থাকবে মানে তোমার উদ্দীপক হিসেবে। তো এখন এন তথ্য সংখ্যা এখানে আমার জোড়। তো এখন এই জোড় তথ্য সংখ্যার জন্য এখন আমাকে বলা হলো আধাগড় পদ্ধতিতে কালীন রেখা অঙ্কন করো। ঠিক আছে, তো আধাগড় পদ্ধতিতে আমি একটু সময় চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আচ্ছা, কি যেন বলছিলাম, আচ্ছা জোড় সংখ্যক তথ্য সংখ্যা কি পড়ছিলাম আমরা, আধাগড় পদ্ধতি। হ্যাঁ, এখন যদি আমাকে বলা হয় আধাগড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করো, আমাকে শুধুমাত্র হচ্ছে এই টাইম সিরিজটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ হচ্ছে এই কালীন সারিটা দিয়ে দেওয়া হবে। কালীন সারিটা দিয়ে দিয়ে বলবে হয়তো আধাগড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করো। হ্যাঁ, যেহেতু আমরা সাধারণ ধারা বিভিন্ন অঙ্কনের বিভিন্ন পদ্ধতি কিন্তু আমরা শিখছি। ওকে, আচ্ছা তাহলে দেখো এই টাইম সিরিজটা দেওয়া আছে। তো প্রথমেই আমার যে এই যে তথ্য সারিটা দেওয়া থাকবে 1973 এটাকে হচ্ছে আমি আনুভূমিক ভাবে তথ্য সারিটা উপস্থাপন করেছি, আর এখানে উল্লম্ব ভাবে করেছি, পার্থক্য কিছু না, সেম। এই যে 1973 সালের জন্য 20, 1974 সালে এই যে এইটাকে জাস্ট উল্টে লম্বা করে দিয়েছে। ওকে, আচ্ছা এখন আমার ফার্স্ট কাজ কি হবে, আমার এই যে তথ্য সারিটা দেওয়া আছে, অর্থাৎ এই যে এই তথ্য সারিটা দেওয়া আছে, এখানে আমার 6টা তথ্য আছে, এটাকে আমি সমান 2 ভাগে ভাগ করবো। সমান 2 ভাগে যদি ভাগ করি তাহলে আমার 3টা বছর যাবে একসাথে, আর বাকি 3টা বছর যাবে আরেক ঘরে। তাহলে এই দেখো এই 3টা বছর এক ঘরে, আর এই 3টা বছর আমার আরেকটা ঘরে গেল। তাহলে এই 3টা ইয়ারে বিক্রয়ের মান একটা ঘরে গেল, আর এই বাকি 3টা বিক্রয়ের মান হচ্ছে আমার আরেকটা ঘরে গেল। ঠিক আছে, এখন আমি করব কি, আধাগড় নির্ণয় করবো। দেখো নামটাই কিন্তু আধাগড় পদ্ধতি। তো আমরা কি করব হচ্ছে এই দুইটার জন্য হচ্ছে আধাগড় নির্ণয় করবো। তাহলে দেখো এইটার জন্য আধাগড় যদি নির্ণয় করি, তাহলে 20 + 24 + 22 ডিভাইড বাই যদি 3 করি, মানে গড় নর্মাল যেভাবে আমরা গড় করি সেভাবে হচ্ছে প্রথম আধাগড় পেলাম আমরা 22। তারপরে যেগুলো আছে 30, 28, 32, এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে আমি আরেকটা আধাগড় পেলাম 30। এখন আমি গ্রাফে আঁকবো, কিভাবে আঁকবো দেখো, ঠিক সেম ওয়েতে আমরা যেমন হচ্ছে হোয়াইট বোর্ডে কি করেছি, প্রথমে এক্স এক্সিস এঁকেছি, তারপর ওয়াই এক্সিস এঁকেছি। আমি কি একটু দেখাবো আরেকবার, আচ্ছা আরেকবার একটু দেখাই। আচ্ছা এখন আমরা পড়ছিলাম হচ্ছে আধাগড়। আচ্ছা এইটা এখন হচ্ছে আমরা একটু ক্লিয়ার করে ফেলি। আচ্ছা প্রথমে আমাদের কাজ কি হবে, প্রথমেই বলেছি তোমাদের যে প্রথমে আমার ওয়াই এক্সিস আর হচ্ছে
x6 আমরা এঁকে নিব। আচ্ছা, y এক্সিস আর x এক্সিস আমরা এঁকে নিলাম। এরপরে হচ্ছে এখন আমরা কি করব, যে এখানে বসাবো 1973, এখানে আমরা সেই মানগুলো বসিয়ে নেব। আচ্ছা, এখানে আমার কি কি ছিল দেখো, এখানে 1973, 74, 75, এই যে তিনটা 6টা ছিল, তাই তো? আচ্ছা, একটু দেখেন। আচ্ছা, এখানে দেখাই সে দুইটা একসাথে মেনটেন করতে সমস্যা হচ্ছে। একটু অপেক্ষা করো তোমরা। আচ্ছা, যেটা আমরা দেখছিলাম, তাহলে এখান থেকে দেখি, এখান থেকে দেখতে মনে হয় একটু সুবিধা হবে। আমি চাচ্ছি তোমাদেরকে দুইটাই পাশাপাশি দেখাতে, একটু দেখছি এটা করা যায় কিনা। হ্যাঁ, একটু ওয়েট করো তোমরা। ওকে, না এটা ওভাবে দেখা যাচ্ছে না হয়তো। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি। অপেরা অন হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে আমার কি আসবে, 1973। হ্যাঁ, এটা বরাবর হচ্ছে 1974, এখানে 75, এখানে 76, ওকে, এখানে 77, এরকম আর কি কি আছে, 77, আচ্ছা 1978 আছে। ঠিক আছে, আমরা তাহলে দেখি। আচ্ছা, তো আমরা এক্স এক্সিসে হচ্ছে মানগুলো, এই যে এক্স এক্সিসটি আমার আছে, আর এটা কি ওয়াই এক্সিস। এক্স এক্সিস বরাবর হচ্ছে আমার যে সময়টি, সেগুলো হচ্ছে আমরা বসিয়ে দেব। ওকে, এবার হচ্ছে আমার কাজ হচ্ছে ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস আমার কি কি মান আছে একটু দেখে নিই। দেখো, ওয়াই এক্সিস আমার মান আছে 20, 24, 22, 30, 28, 32। তো মোটামুটি আমরা যদি হচ্ছে 5, 10, 15, 20 এভাবে করেও নিই, আমাদের মোটামুটি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটু হচ্ছে যাচ্ছি ওটাতে। তো আমরা এখানে মোটামুটি 5, 10, 15, 20, 25, 30, 35 মোটামুটি দিয়ে দিলাম আমরা। হ্যাঁ,
ওকে, আচ্ছা। তো আমার 1973 সালের এগেইনস্ট মান কত ছিল একটু দেখি। দেখো 1973 সালে আমার বিক্রয়ের পরিমাণ ছিল হচ্ছে 20 একক, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখানে 20 একক, তাই তো 1973 সালের এগেইনস্ট আমার ছিল 20 একক, তাহলে এই বরাবর হচ্ছে আমরা একটা বিন্দু হচ্ছে এঁকে দিলাম। 1973 সালের এগেইনস্টে 20 একক ছিল। তারপরে আমার আচ্ছা 1974 সালে আমার ছিল কত, এই যে 1974 সালে ছিল আমার 24 একক। তো 1974 সালে আচ্ছা 1974 সালে ছিল হচ্ছে 24 একক, তাহলে 1974 বরাবর গিয়ে গিয়ে 24 একক আমরা এই জায়গাটাতে মোটামুটি আরেকটা বিন্দু পাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে 1974 সালে 24 একক, 1975 সালে ছিল আমাদের 22 একক। তো মোটামুটি দেখো এখানে একটু বেশি ঘিঞ্জি হয়ে গেছে একসাথে হয়ে যাওয়াতে। আচ্ছা, তারপর 1976 সালে ছিল মোটামুটি আমার 30 একক, তাহলে হচ্ছে 30 একক 30 একক মানে 30 একক সেলস ছিল, তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর 1977 সালে ছিল হচ্ছে 28 একক। আমি আর পিছনে যাচ্ছি না, এখানে একবারে হচ্ছে আমার কাছে ডেটা সেটটা থেকে আমি দিয়ে দিচ্ছি। এখানে একটা মান বসালাম। তারপর 1978 সালে ছিল আমার 32 একক, তো হচ্ছে মোটামুটি 32 এককটা তোমার হচ্ছে এই দিকটাতে আসে। হ্যাঁ, তো হচ্ছে আমি মানগুলো হচ্ছে মোটামুটি পয়েন্ট আউট করে ফেললাম। তো পয়েন্ট আউট করার পরে এখন আমরা কি করব, এই বিন্দুগুলো হচ্ছে যোগ করে ফেলবো। ঠিক আছে, এই বিন্দুগুলো আমরা পর পর যেই বিন্দুর পরে যে বিন্দু বসিয়েছি সেগুলো হচ্ছে আমরা যোগ করে ফেলবো। সরি, এটা হচ্ছে বাঁকা হয়ে গেছে। এই যে যোগ করে ফেললাম। হ্যাঁ, যোগ করার পরে এই যে আমরা রেখাটা পেলাম, এই রেখাটাকে কি বলা হবে, এই রেখাটাকে বলা হবে হচ্ছে কালীন সারি। কিন্তু আমাকে সাধারণ ধারা আঁকতে বলা হয়েছে কোন পদ্ধতিতে, এটা কিন্তু আমার কালীন রেখা, সরি কালীন সারি বলে ফেলেছি, এটা কিন্তু আমার কি রেখা, কালীন রেখা। ঠিক আছে, আসলেই নেটে লেখাটা কষ্ট, মানে হচ্ছে কি বলছে হোয়াইট বোর্ডে ইয়েতে লেখা, রাস্তা দিয়ে লেখাটা আসলে কঠিন, কষ্টকর। কঠিন থেকে বলা উচিত কষ্টকর। আচ্ছা, তো আমি যে যে রেখাটা পেলাম, এটা হচ্ছে একটু করে দিই। এই যে আমি যে রেখাটা পেলাম, এটা আমার কি কালীন রেখা। এই রেখাটা আমার কি রেখা, এই রেখাটা হচ্ছে আমার কালীন রেখা। এবার হচ্ছে আমাকে কি করতে কি করবো, এরপরে হচ্ছে আধাগর পদ্ধতিতে সাধারণ ধারা রেখাটা আমরা আঁকবো। কিভাবে আঁকবো, আমরা কিন্তু দুইটা আধাগর পেয়েছিলাম, একটা পেয়েছিলাম হচ্ছে 22 আর একটা পেয়েছিলাম 30। তো একটু দেখাতে পারলে ভালো ছিল, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, দুইটা আধাগর আমরা পেয়েছিলাম, একটা পেয়েছিলাম কত 22, আর একটা পেয়েছিলাম 30। প্রথমে তো আমরা হচ্ছে এই যে দেখো, এই যে বছরগুলো দেওয়া আছে, বছরগুলোতে যে বিক্রয় পরিমাণটা, এগুলা হচ্ছে বিন্দুগুলো বসিয়ে যোগ করে আমরা পেলাম হচ্ছে কালীন রেখা। ঠিক আছে, এখন হচ্ছে এই যে আধাগরের যে দুটা মান পেয়েছি 22 আর 30, এই দুইটাকে ব্যবহার করে আমরা আধাগর পদ্ধতিতে কি করব, সাধারণ ধারা রেখা আঁকবো। তাহলে হচ্ছে ওইটাতে যাই। দেখো এখন হচ্ছে কি করব, একটা পেয়েছি আমি 22 আর হচ্ছে 30, তাহলে 22টা আমার কোথায় আছে, 22। তো মোটামুটি 22 আমি পেয়েছিলাম 1975 সালের দিকে, দুঃখিত। আচ্ছা 22টা আমি কি এই যে এই তিনটা বছর, এই তিনটা 1973 74 75, এই তিনটা বছরের যে বিক্রয় পরিমাণ ছিল, সেই তিনটার গড়ই কিন্তু ছিল আমার কত, 22। তাহলে এই তিনটার মোটামুটি এই তিনটার মাঝামাঝি কোনটা, এটা 74। তাহলে এই বরাবর আমি কোন বিন্দুটা বসাবো, 22 বের করবো। এই বরাবর আমার 22 কোনটা,
এই যে এখানে এইখানটায় মোটামুটি আমার হচ্ছে এই যে এই জায়গাটাতে আমার 22 বসবে। তাহলে হচ্ছে আমি এটা একটু দিয়ে দিই। এই যে এই জায়গাটাতে মোটামুটি হচ্ছে আমার এটা হচ্ছে আমার মনে হয় মান ছিল 24 মান ছিল, তো হচ্ছে এই যে 22 এই জায়গাটাতে বসবে। ঠিক আছে, এই জায়গাটাতে হচ্ছে আমার বসবে 22 বসালাম। আরেকটা মান আমার কি আছে আধা গড় 30। 30 আমার কিভাবে পেয়েছিলাম, আমি একটু আরেকবার স্লাইডে যাচ্ছি, ওই স্লাইডে যাচ্ছি, তাহলে হচ্ছে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যে 30 পেয়েছিলাম কোনটা কোনটা, এই 76, 77, 78 যে বিক্রয়ের পরিমাণ ছিল এই তিনটার গড়ে তো ছিল আমার 30। ঠিক আছে, তাহলে এই তিনটার মাঝামাঝি কত 1977 সালের 1977 সাল বরাবর হচ্ছে আমার বসবে এই 30-এর মানটা। ঠিক আছে, যেহেতু এই তিনটা সালের উৎপাদনের গড় হচ্ছে আমার 30। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমরা কিন্তু বিষয়টা এরকম না যে এই তিনটা সালে, তোমরা হয়তো অনেকে বলবে যে ম্যাডাম এই তিনটা সালের মাঝামাঝি মান তো হচ্ছে 28। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু শুধু 1977 সালের জন্য তোমার মান, কিন্তু এই যে 30 এটা হচ্ছে 76, 77, 78 এই তিনটার গড়, এই তিনটা সালের উৎপাদনের গড়। তাহলে আমরা যখন এই 30 মানটা বসাবো তখন মোটামুটি 1977 বরাবর হচ্ছে আমরা বসাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1977 বরাবর হচ্ছে আমাদের কত আসতেছে 30 বসাবো আমরা এই বরাবর 30। তাহলে 30 আমার কোনটা হচ্ছে এইখানে মানটা। ওকে, তাহলে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি 30 না, আচ্ছা এই বরাবর হচ্ছে বসিয়ে দেবো। এখন আমরা এই যে দুইটা আধা গড়ের মান পেলাম, এখন আমাদের কাজ কি হবে, এই দুইটা হচ্ছে আমরা যোগ করব। ঠিক আছে, যোগ করে হচ্ছে একটু বর্ধিত করে দিব। ঠিক আছে, আচ্ছা যোগ করে বর্ধিত করে দিলাম। এখন এই যে আমরা নতুন যে রেখাটা পেলাম, এই রেখাটা, এইটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার আধা গড় পদ্ধতিতে সাধারণ রেখা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমি একটু লিখে দিই, এটা হচ্ছে আমার আচ্ছা তোমরা বুঝে নাও এটাই আমার সাধারণ রেখা। ওকে, আচ্ছা এইভাবে হচ্ছে তোমরা আধা গড় পদ্ধতিতে হচ্ছে সাধারণ রেখা অঙ্কন করতে পারবে। আচ্ছা এবার আমি এটা হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি মানে তোমাদের সুবিধা, যদিও লেখাগুলা এবড়ো থেবড়ো হয়েছে যেহেতু আমি হচ্ছে হোয়াইট বোর্ডে অনলাইনে হোয়াইট বোর্ড ইউজ করেছি। যদি হচ্ছে মার পেন থাকতো, মানে হচ্ছে যদি কি বলে কি প্যাড যেন বলা হচ্ছে, ওগুলা যদি ব্যবহার করা যেত, আমার হচ্ছে আহ ইয়া পেন নাই, তো হচ্ছে এর জন্য ওভাবে দিতে পারছি না। তো সরাসরি আমি জাস্ট কার্সর ইউজ করে যতটা সম্ভব আমি আঁকার চেষ্টা করেছি। তো হচ্ছে তোমরা হচ্ছে এবার হচ্ছে এটা ক্লিয়ার করে দিচ্ছি, কারো ছবি তোলার থাকলে ছবি তুলে নিতে পারো। ওকে, আচ্ছা ওকে, এই গেল হচ্ছে আমার তাহলে তথ্য সংখ্যা জোর হলে আমরা এভাবে প্রথমেই একটা বক্স করে নিয়ে আমার ওই যে উপরে যেটা আছে এটা হচ্ছে আমার প্রশ্ন, আর নিচে যেটা আছে উত্তরের ক্ষেত্রে আমরা এইভাবে প্রথমে আধা ঘর বের করে নিয়ে তারপরে হচ্ছে আমরা ছবিটা আঁকবো। এই যে দেখো ছবিটার একটা আরেকটা এই ছবিটাই হচ্ছে ক্লিন করে এখানে হচ্ছে যেটা হচ্ছে আমি মাত্র আঁকলাম, হাতে আঁকলাম, এটা হচ্ছে সেই ছবিটা। দেখো এই যে সাধারণ ধারা রেখা, আর প্রথমে যেটা এঁকেছি সেটা হচ্ছে আমার কালীন রেখা। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমার আধা ঘর পদ্ধতিতে সাধারণ ধারা হচ্ছে আমরা অঙ্কন করলাম। এরপরে চলে যাব হচ্ছে আমার আরেকটা স্পেশাল কোশ্চেনে। এই যে আমরা রেখাটা অঙ্কন করলাম, এখন ধরো আমাকে বলা হলো যে আমার হচ্ছে তথ্য সাহিত্যে কি ছিল দেখো তো, 1978 সাল পর্যন্ত হচ্ছে বিক্রয় পরিমাণ দেওয়া ছিল। এখন ধরো আমাকে প্রশ্ন করলো যে 1980 সালে আমার বিক্রয় পরিমাণ কত হবে, সেক্ষেত্রে কি করবে। দেখো এখানে ছবিটি একটু ঝাপসা, তো হচ্ছে তবুও হচ্ছে আমি একটু দেখাচ্ছি, চেষ্টা করছি যে আমার কিন্তু এই যে যে রেখাটি একটু আগে আমরা অঙ্কন করেছি এটা, এখন আমরা করব কি আমার 1978 সাল পর্যন্ত ছিল তাই তো, এটা না দিয়ে তোমাদের ওটা আসলে মুছে না ফেলে তাহলে হচ্ছে দেখালে ভালো হতো।
দেখো এখানে বলেছে আমার আছে 1978 সাল পর্যন্ত, কিন্তু আমাকে বলেছে 1980 সালের বিক্রয় পরিমাণ। তাহলে আমরা কি করব, এখন যদি দেখো 73, 74, 75, 76, 77 পুরা পরপর সালগুলা কিন্তু আছে, তাহলে এখানে যদি আমরা একটু বাড়াতাম তাহলে এখানে কি আসতো, 79 আসতো। আচ্ছা এটা হচ্ছে আমি একটু ব্ল্যাক করে নিই। আচ্ছা 78, এখানে 79 আসতো। এইদিকে আমার কি আসতো, ধরো 80 আসতো। ঠিক আছে, এটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে দিতাম, এটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, এটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, ঠিক আছে, বাড়িয়ে দিলে তাহলে হচ্ছে এখন দেখো এই যে 78, তারপরে ধরো 79, তারপরে ধরো এই যে ধরো 80। ঠিক আছে, এখন সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করব, হচ্ছে প্রথমে হচ্ছে এই যে সাধারণ ধারা এগুলো একটু বাড়িয়ে নিব। হ্যাঁ, এগুলো হচ্ছে একটু বাড়িয়ে নিব আমরা। দেখো এটাকে যদি একটু বাড়িয়ে নিই, বাঁকা হয়েছে কি? আচ্ছা, তো একটু বাড়িয়ে নিলাম। একটু আনডু করে নিচ্ছি। আচ্ছা সরি, আমি 1 মিনিট একটু একটা ফোন নিচ্ছি। হ্যালো, ক্লাসে আছি। ক্লাসে আছি, কিছু ক্লাসে 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 আছে। দুঃখিত। আচ্ছা, যেটা করছিলাম, এটা আমি হচ্ছে আরেকবার একটু আরেকবার একটু দেখাচ্ছি। আচ্ছা ওকে, আচ্ছা তো এটাকে বাড়িয়ে নিলাম হচ্ছে আমরা, বাঞ্ছিত জিনিস চলে আসছে। আচ্ছা এখন দেখো 1980, ঠিক আছে, 78 ধরো এখানে আমার এইটা তো আমার 78 সাল ছিল, 1978, 1979, 1980 যদি আমরা বাড়াতাম তাহলে আমরা কি করব, 78, 79, 80, যেহেতু আমার 80 সালের তথ্য চেয়েছে, 80 সালে বিক্রয়ের পরিমাণ চেয়েছে, তাহলে আমাকে 80 পর্যন্ত যেতে হচ্ছে। এখন আমি কি করব, এই 80 থেকে একটা লম্ব টানবো। তাহলে আমি হচ্ছে লম্বটা টেনে নেই, এই 80 থেকে একটা লম্ব টান। ঠিক আছে, আরেকটা কি করব, 80 থেকে আমি একটা লম্ব টানবো। আর এই যে আমার এখানে এই যে 80, এটাকে যে বিন্দুতে ছেদ করেছে 80, তোমার এই যে আমার যে সাধারণ ধারা রেখা, এই সাধারণ ধারা রেখাকে যেই বিন্দুতে ছেদ করেছে সেইখান থেকে হচ্ছে আমরা আরেকটা রেখা এখানে টানবো। ওকে, এখন দেখো টানার পরে দেখো এই যে আমার এক্স এক্সিস যে ছিল, ঠিক আছে, আমার যে এক্স এক্সিস ছিল, এই এক্সিস কে কিন্তু আমার একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে না, হচ্ছে একটু ড্র নিয়ে নিই। এই যে দেখো এই বিন্দুতে ছেদ করেছে না, এখন এই যে এই বিন্দুতে আমার এই ওয়াই এক্সিস এর যে মান, সেই মানই হবে তোমার এই 1980 সালের জন্য বিক্রয়ের পরিমাণ। ঠিক আছে, আমি আবারও হচ্ছে তোমাদেরকে আরেকটু বলে নিচ্ছি, আরেকবার একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমরা কি করব, আমাদের 1978 সাল পর্যন্ত ছিল, এখন আমাকে 1980 সালে বিক্রয় পরিমাণ চেয়েছে, তো আমি কি করব, 78 সাল পর্যন্ত ছিল, আমি আরেকটু বাড়িয়ে নিব 1980 পর্যন্ত। আর আমার যে সাধারণ ধারা রেখাটা এঁকেছিলাম ওইটাকে আরেকটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এই 1980 থেকে আমরা একটা বরাবর এইভাবে লম্ব টানবো। লম্ব টানার পর সেই লম্বটাই আমার সাধারণ ধারা যে রেখা, এই রেখাকে যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দু থেকে আমরা এই ওয়াই এক্সিস এর উপরে আরেকটা লম্ব টানবো। লম্ব টানার পরে এই ওয়াই এক্সিস এ যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুর যে মান,
ধরো আমার এই বিন্দু এখানে আমার কত আছে 35 আছে, এই বিন্দুতে তাহলে তোমার ধরো কত হতে পারে 40 হতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে ধরো যদি 40 হয়, যদি তাহলে হচ্ছে এই বিন্দুতে মান ধরো যদি এটা 35 হয়, এটা মোটামুটি 40 হবে। তাহলে আমার 1980 সালে উৎপাদনের পরিমাণ হবে হচ্ছে আমার 40। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমি একটু দেখাতে চেয়েছিলাম। এখন হচ্ছে আমরা স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা একটু উপরে উঠিয়ে দিই। উপরে উঠিয়ে দিলাম। আচ্ছা, তাহলে 1980 সালে বিক্রয়ের পরিমাণ হচ্ছে আমার টানার পরে এখানে যেমন এখানে যখন আমি আমার খাতায় এঁকেছিলাম, এখন তো তোমাদেরকে আমি বোর্ডে কি আঁকিয়ে দেখালাম যে কিভাবে আসলে বিষয়টা বের করে। তো আমি যখন খাতায় এঁকেছিলাম একেবারে স্কেলে মাপের পরিমাণটা ঠিক ছিল, তো সেক্ষেত্রে আমরা এই লম্বটা টানা পড়ে যে 1980 সাল বাড়িয়ে দিয়েছিলাম, ওখান থেকে আমরা একটা লম্ব টেনেছিলাম। ওই সাধারণ ধারা রেখাকে যে বিন্দুতে ছেদ করেছিল, দেখো আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, সেই যে ধরো আর বিন্দুটা ছেদ করেছিল, সেখান থেকে হচ্ছে আমি আরেকটা লম্ব চিনেছিলাম যেটা ওয়াই এক্সিস কে ছেদ করেছিল হচ্ছে তোমার 34 বিন্দুতে ছেদ করেছিল। তাহলে আমরা বলেছিলাম যে 1980 সালে বিক্রয়ের পরিমাণ 34। আমি যখন হোয়াইট বোর্ডে এঁকেছি তখন আমার বিক্রয়ের পরিমাণ কিন্তু 40 এসছে, কারণ হোয়াইট বোর্ডে আমি যেভাবে এঁকেছি সেই অনুসারে। এখন তোমরা যখন পরীক্ষার খাতায় আঁকবে তখন তোমাদেরও হচ্ছে, তোমরা যেহেতু স্কেল মেপে মেপে সমান দিয়ে আঁকবে, তখন তোমাদের একেবারে সঠিক মানটা আসবে। যেহেতু আমি হাতে রাফ ওয়েতে এঁকেছি, তো মান এদিক সেদিক হয়েছে। তো আর আরেকটা জিনিস তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে ম্যাডাম যখন আমরা পরীক্ষার খাতায় আঁকবো তখন আমাদের সব স্টুডেন্টের কি একই মান আসবে? হ্যাঁ, এটা মোটামুটি একই মান আসার কথা, যদি তোমার ভ্যারিয়েশন হয়ও। ধরো তোমার যদি এক্স্যাক্টলি 34-এ হচ্ছে বিন্দুটা ছেদ করে, তো তোমার হয়তো একটু এদিক সেদিক হতে পারে, 35 হতে পারে, 33 হতে পারে, দুই একজনের এরকম এদিক সেদিক হতে পারে, তবে একই রকম হওয়ার কথা। ঠিক আছে, যেহেতু তোমরা স্কেলে মেপে মেপে আঁকবে, কারণ মেপে আঁকবে বলতে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি যেমন 5 ঘর 5 ঘর করে আগাবে, বা হচ্ছে 10 ঘর 10 ঘর করে আগাবে। ঠিক আছে, তাহলে তোমাদের মান সেম হওয়ারই কথা। ওকে, আচ্ছা, তাহলে এরপরে চলে যাচ্ছি পরের স্লাইডে। এখন আমরা আসি তথ্য সংখ্যা যখন আমার বিজোড় হবে। বিজোড় হবে বলতে হচ্ছে কিরকম, যেমন ধরো এই যে এখানে আমার একটা তথ্য সারি দেওয়া আছে, কালীন সারি দেওয়া আছে আর কি। তো এই কালীন সারিতে দেখো এখানে আমার এই কালীন সারিটা কয়টা মান আছে, 1 2 3 4 5 6 7। তাহলে এন এর মান আমার এখানে 7, অর্থাৎ আমার তথ্য সংখ্যা হচ্ছে বিজোড়। তাহলে এখন আমরা কি করব, ছবিটা এখন কিন্তু আমি আর এঁকে দিব না, কিন্তু হচ্ছে আমি প্রসেসটা জাস্ট বলে দিই। তাহলে দেখো আধা ঘর প্রতি সাধারণ ঘর নির্ণয়ের তালিকার ক্ষেত্রে এই যে আমি এই যে সালগুলো আছে বিক্রয়গুলো আছে, আমি কি করব, আমার ঠিক উপরে সমান সংখ্যক এবং নিচে সমান সংখ্যক রেখে মাঝ বরাবর যে মানটা আমার আছে, এই যে 1983 সাল, দেখো 1980 81 82 তিনটা মান আর শেষের তিনটা মান। ঠিক আছে, এটা এমন না যে ম্যাডাম প্রথমে তিনটা লাস্টে তিনটা, এরকম না। তোমার হচ্ছে তোমার হচ্ছে 9টা মানও থাকতে পারে, সেক্ষেত্রে প্রথম 4টা লাস্ট 4টা বাদ দিয়ে হচ্ছে রেখে মাঝখান বরাবর যেটা থাকবে, এই যে যেমন ধরো এখানে 7টা মান ছিল, প্রথম 3টা আর লাস্টের 3টা বাদ দিয়ে মাঝখানে যেটা ছিল সেটাকে হচ্ছে যে এই যে 110 ছিল, এটাকে আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, একবার মাঝ বরাবর যেটা থাকবে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে কি করব, আমরা প্রথম অংশের জন্য হচ্ছে আধা গড় নির্ণয় করবো, পরের অংশের জন্য আধা গড় নির্ণয় করবো। আধা কেন বলা হয়, কারণ এখানে দেখো আহ দুইটা মানে ভাগ করে 2 ভাগ করা হয়েছে না, তাহলে প্রথম আধা দ্বিতীয় আধা পুরাটা মিলে একটা, বিষয়টা অনেকটা এরকম। ঠিক আছে, তাহলে দেখো এই যে আধা গড়, এই প্রথম অংশের গড় আমি নির্ণয় করলাম 100, দ্বিতীয় অংশের গড় আমি নির্ণয় করলাম 175। ঠিক সেম ওয়েতে তোমরা প্রথমে কালীন সারিটা আঁকবে, আঁকার পরে হচ্ছে আধা গড়ের যে বিন্দু দুটা এই 100 আর 175 ওই বিন্দু দুটা বের করবে। 100 মান বসাবে কোন বরাবর, 100 মান বসাবে 1980 সালের বরাবর, যেহেতু এটা মাঝামাঝি সাল। আর 175 মানটা বসাবা 1985 সাল বরাবর। এই দুইটা বিন্দু বসাবা, বসার পরে ওই দুইটা বিন্দু একেবারে স্কেল দিয়ে সমান ভাবে টান দিবে। টান দিলে সেই রেখাটা আমার কি হবে, সাধারণ ধারা রেখা। ওকে, তাহলে আমার বিজোড়ের জন্য হচ্ছে আমরা দেখে ফেললাম। এবার আমরা চলে যাব হচ্ছে এই যে দেখো রেখাটা আঁকলে এরকম আসবে। বিজোড়ের জন্য তোমরা যদি যে রেখাটা আঁকো, আমি যে তথ্য সারিটা দিয়েছি সেই তথ্য সারির জন্য আমার ছবিটা হচ্ছে এরকম আসতেছে। তো হচ্ছে এটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব হচ্ছে 40 নং গড় পদ্ধতিতে। লেখা কি দেখা যাচ্ছে না?
চল্লিশনু গড় পদ্ধতিতে। এখন চল্লিশনু গড় পদ্ধতি, এখন চল্লিশনু গড় যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতিটা হচ্ছে সিস্টেমটা তোমাদেরকে ব্যাখ্যা করার আগে তোমাদেরকে আমি এটা হচ্ছে আর বোর্ডে তোমাদেরকে এঁকে দেখাবো না। তো সেক্ষেত্রে আমি হচ্ছে তোমাদের সিস্টেমটা বলে দিচ্ছি, কারণ তোমরা এখন যে দুইটা অলরেডি এঁকে দেখিয়েছি, তো এখন মনে হচ্ছে তোমাদের নিজেদের আঁকতে পারার কথা। এখন চল্লিশনু গড় যখন তুমি পদ্ধতি ব্যবহার করবে, চল্লিশনু গড়ের কিন্তু কিছু বিষয় আছে, মানে বছর ভিত্তিক, 3 বছর ভিত্তিক হতে পারে, 4 বছর ভিত্তিক হতে পারে, 5 বছর ভিত্তিক হতে পারে, ঠিক আছে, কিছু বছর ভিত্তিক হতে পারে। মানে এটা 3 বছর ভিত্তিক, মানে আমি বলতে চাচ্ছি যে কত বছর ভিত্তিক সেটা তোমার ভ্যারিয়েশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো চল্লিশনু গড় পদ্ধতিতে প্রথমেই আমরা এই যে দেখো আমার এই তথ্য সারিটা দেওয়া আছে, বা এই কালীন সারিটা আমার দেওয়া আছে, এই যে বছর এবং উৎপাদন এই কালীন সারিটা আমার দেওয়া আছে। এইটাকে আমার বলা হলো যে 3 বছর ভিত্তিক চল্লিশনু গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করো। আমি আবারও বলছি, 3 বছর ভিত্তিক চল্লিশনু গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করো। তোমার বলে দিবে যে কত বছর ভিত্তিক চল্লিশনু গড় পদ্ধতি ব্যবহার করবে তুমি, 3 বছর ভিত্তিক না 4 বছর ভিত্তিক না 5 বছর ভিত্তিক। এটা তোমার হচ্ছে একেবারে টানা চলবে, ঠিক আছে, এমন না যে 3, 4, 5 হয়। তবে তোমাদের যেহেতু তোমরা এইচএসসি লেভেল, তোমাদের মোটামুটি 3 বছর ভিত্তিক আর 4 বছর ভিত্তিক এই দুইটাই হচ্ছে, মানে ঘুরে ফিরে এই দুইটাই বারবার তোমাদের হয়তো আসে, ঠিক আছে। তো 3 বছর ভিত্তিক চল্লিশনু গড়, প্রথমে এটা একটু দেখি। 3 বছর ভিত্তিক চল্লিশনু গড় পদ্ধতিতে আমরা কি নির্ণয় করব? সাধারণ ধারা নির্ণয়। আচ্ছা দেখো, এখন আমার বছরগুলো কিছু 1985, 86, 87, 88, 91 সাল ছিল। আর উৎপাদনের পরিমাণ ছিল 1985-তে 20, 86-তে 24, 87-তে 22, 88-তে 30, 90 এগুলা দেওয়া ছিল। এইটুকু অংশ দেখো কার্সারে দেখাচ্ছি, এইটুকু অংশ আমার প্রশ্নে দেওয়া থাকে। প্রশ্ন দেওয়া থাকার পরে হচ্ছে এরপরে হচ্ছে আমি কি করব, এখন আমার মেইন কাজ কি করব যে প্রথমে আমরা 3 বছর ভিত্তিক চল্লিশনু সমষ্টি নির্ণয় করব। দেখো আমার কথাটা কি আছে, 3 বছর ভিত্তিক, তাহলে আমরা প্রথমে তিনটা করে বছর নিব, তিনটা করে বছরের যে উৎপাদনের পরিমাণ, আমি আবারও বলছি বছরের যোগফল না, কিন্তু ওই প্রথম 3টা বছরে যে উৎপাদনের পরিমাণ ওইটা যোগ করব। আবার পরের ধাপে প্রথমটা বাদ দিয়ে, প্রথম বছরটা বাদ দিয়ে পরের বছর থেকে পরবর্তী 3 বছরে হচ্ছে সমষ্টি করব, ঠিক আছে। দেখো আমি দেখাই তাহলে হচ্ছে তোমরা বুঝবে। এই যে দেখো, প্রথম 3টা বছরের উৎপাদনের পরিমাণ কত ছিল? উৎপাদনের পরিমাণ ছিল 20, 24, 22। তো প্রথম ধাপে আমরা কি করব, এই 3টা যোগ করব, তাহলে আমি 3 বছর ভিত্তিক চল্লিশনু সমষ্টি একটা পাচ্ছি। আচ্ছা দেখো কত, 20 যোগ 24 যোগ 22, লিখবো কোন বরাবর? আমার 3টা মান আছে না, 3টা মানে ঠিক মাঝ বরাবর। তুমি যেই জিনিসটাই করো, যেখানেই যোগ করো ভাগ করো, যে লিখবে হচ্ছে ঠিক আগের ঘরে তুমি যতটুকু অংশ নিয়েছো সেই অংশটুকু মাঝ বরাবর, পরিষ্কার কথা, ওকে। আচ্ছা তাহলে দেখো 20, 24, 22 এই 3টা মানে মাঝ বরাবর কি 24, তাহলে এই 24 বরাবর এই ঘরে হচ্ছে আমরা লিখবো 20 যোগ 24 যোগ 22, পেলাম 66। আচ্ছা একটা মান পেয়ে গেলাম। এরপরে আমরা চলে যাব এই প্রথম যে উৎপাদনের 1985 সালে যে উৎপাদনের পরিমাণ ছিল ওইটা আমরা বাদ। এর পরের লাইনটা হবে আমার এই 24, 22, 30 এই 3টা মান, ঠিক আছে। এই 3টা মান হচ্ছে নিয়ে এখন আমরা কাজ করব। এই 3টা মানে হচ্ছে কি করা যাবে, মনে হয় না হবে না। ওকে দেখো, প্রথমটা বাদ যাবে 24, 22, 30, এই 3টা যোগ করবো। এই 3টা যোগ করে কোথায় লিখবো? এই 22 বরাবর লিখবো, ঠিক আছে। এই যে দেখো 24 যোগ 22 যোগ 30 হলো 76। আচ্ছা প্রথম 2টা বাদ যাবে। এখন প্রথমটা বাদ দিয়েছি, দ্বিতীয় মানটা বের করার সময় দ্বিতীয়টা বাদ দিয়েছি। এবার হচ্ছে তৃতীয় মানটা দেখো, তৃতীয় মান থেকে শুরু করবো, 22 যোগ 30 যোগ 28, এই 3টা যোগ করবো মান, এই 22, 30, 28 এই 3টা মান যোগ করে বসাবো 30 বরাবর। এই যে দেখো 22, 30, 28 এই 3টা যোগ করেছি, একটা মান পাবো। এরকম করে হচ্ছে বাকিগুলা হচ্ছে আমরা করব। করার পরে হচ্ছে আমরা কি পেলাম লাস্ট পর্যন্ত, এই সমষ্টিগুলো আমরা পেলাম 66, 76, 86, 90 এবং পেলাম 93, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে দেখো এখন হচ্ছে কি করব, গড় বের করবো। গড় বের করবো কি,
এই 66কে আমরা 3 দিয়ে ভাগ করবো, যে তিনটা জিনিসের যোগফল, তাহলে গড় হলে 3 দিয়ে ভাগ করবো। এরকম প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করে হচ্ছে আমি 3 বছর ভিত্তিক 40তম গড়টা বের করে ফেললাম। প্রত্যেকটার জন্য গড় 3 দিয়ে ভাগ করে প্রত্যেকটা গড় বের করে ফেললাম। এখন আমি কি করবো, এই ছবিটা আঁকবো। তোমরা আধার কার্ড পদ্ধতিতে যেভাবে ছবিগুলো এঁকেছিলাম ঠিক সেম ওয়েতে প্রথমে হচ্ছে এই যে দেখো হচ্ছে আমরা কালির রেখাটা অঙ্কন করেছি। তারপরে হচ্ছে দেখো এই যে আমার মানগুলো আছে, আগে আধা গড়ের মানগুলো বসিয়েছিলাম, আর এখন বসাবো কি 22, 25.33, 26.67, 30, 31, এই মানগুলো হচ্ছে আমরা এই পয়েন্ট আউট করে এই যে দেখো এই যে সরি এই যে এই বিন্দুগুলা হচ্ছে আমরা বসিয়ে দিব। বিন্দুগুলা বসিয়ে দিয়ে এগুলো আমরা হচ্ছে যোগ করে ফেলবো। যোগ করে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আমার 3 বছর ভিত্তিক 40 রেখা পদ্ধতিতে সাধারণ রেখা, অথবা এটাকে আমরা 40 রেখাও বলে থাকি। এখন আমি দেখালাম হচ্ছে 3 বছর ভিত্তিক, সেম ওয়েতে হচ্ছে 4 বছর ভিত্তিক। কিছুই না, 4 বছর ভিত্তিকে আমরা তখন তিনটা করে সাল যোগ করেছিলাম, এখানে আমরা চারটা করে সাল যোগ করবো। এই যে 20 যোগ 24 যোগ 22 যোগ 30 লিখবো কোন বরাবর, দেখো এখানে আমার 4টা সাল, কিন্তু এখানে যেহেতু 4টা সাল, তাহলে 1 2 3 4 এই 4টার মাঝামাঝি কোনটা, এই 24 আর 22-এর মাঝামাঝি, এই মাঝামাঝি বরাবর হচ্ছে আমি লিখবো। দেখো আমরা হচ্ছে তোমার স্লাইড গুলা খেয়াল করো কোন জায়গা বরাবর লিখবো, আমি কিন্তু এখানে চিহ্নিত করে দিয়েছি। তাহলে প্রথম 4টা মান 20 যোগ 24 যোগ 22 যোগ 30 পেলাম একটা মান। এরপর আমি কি করবো, প্রথম সালের মানটা বাদ দিব, দ্বিতীয় সাল থেকে পরবর্তী 4টা 1 2 3 4 এই 4টা মান, অর্থাৎ 24 22 30 28 যোগ করে লিখবো কোন বরাবর, পরবর্তী মান 22 বরাবর, এই যে 22 আর 30-এর মাঝ বরাবর। যেহেতু আমার এই 4টা মান আমি নিচ্ছি, এই 4টা মান আমি নিচ্ছি, এই 4টা মানের মাঝ বরাবর লিখবো, ঠিক আছে। তো আমি এরকম করে সমষ্টিগুলো নির্ণয় করে ফেলাম। এবার আমি গড় নির্ণয় করবো। গড় কিভাবে করবো, যেহেতু 4টা মান যোগ করেছি, তাহলে 4 দিয়ে ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে আমার গড় হয়ে চলে। তাহলে আমি এই যে গড়গুলো বের করে ফেললাম, 4 দিয়ে প্রত্যেকটা সংখ্যা 4 দিয়ে ভাগ করে গড় বের করে ফেললাম। করার পরে এখন আমরা কি করব, করার পরে হচ্ছে এই গড়গুলোর জন্য এখন হচ্ছে আমি কেন্দ্রীভূত 40 গড় বের করবো। কেন্দ্রীভূত 40 গড় কি, এই যে আমার 24 আর 26 আমি পেয়েছি, দুইটা গড় পেয়েছি, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব, তাহলে একটা মান পাবো। আবার 24 বাদ দিয়ে 26 আর 28 যোগ করে 2 দিয়ে ভাগ করে একটা মান পাবো। আবার 24 26 বাদ দিয়ে 28 আর 30.75 যোগ করে 2 দিয়ে ভাগ করে আরেকটা মান পাবো। দেখো এখন 24 আর 26 যোগ করে তো একটা মান পেয়েছি, ভাগ করে 2 দিয়ে ভাগ করে একটা গড় পেয়েছি, তাহলে এই 24 আর 26-এর মাঝ বরাবর বসাবো। 26 আর 28-এর মাঝ বড়, এই দুটা যোগ করে ভাগ করলে গড় বের করলে এই দুটার মাঝখানে। আবার হচ্ছে সেম ওয়েতে 28 আর 30.75 যোগ করে 2 দিয়ে ভাগ করে গড় বের করে সেই গড়টা এই দুটার মাঝখান বরাবর বসাবো। এখন আমরা করব কি, যে 25 27 আর 29 যে আছে, এই যে 3টা মান পেলাম, অর্থাৎ 3টা কেন্দ্রীভূত 40 গড়ের মান পেলাম। এই 3টা মান আমি হচ্ছে গ্রাফে বসাই দেবো। এই যে দেখো প্রথমে তো হচ্ছে কালির রেখা আঁকবো, তারপরে গ্রাফে ওই যে এই 3টা মান, এই যে এই একটা মান, এই একটা মান, এই একটা মান, এই 3টা মান বের করে বসিয়ে যোগ করে দেবো, ঠিক আছে। আর হচ্ছে তোমরা বলতে পারো যে ম্যাডাম এটা হচ্ছে এই যে 25 27 সেটা কার বরাবর বসাবো, দেখো এই 25-এর মানটা কার বরাবর এসছে, দেখো তো 22 বরাবর, এটা কোন সালের এগেন্সে, 1987, তাহলে 1987 সালের এগেন্সে বসাবা 25, 27 মানটা কার বরাবর বসাবা, এই 1988 বরাবর, আর 29 মানটা কার বসাবা 1979 বরাবর, ঠিক আছে। তাহলে 1987 88 আর 79, এই যে দেখো 1987 এগেইনস্টে একটা মান বসিয়েছি, এই যে 1987 এগেইনস্টে একটা মান বসিয়েছি, 1988 এগেইনস্টে একটা মান, আর 1989 এগেইনস্টে যে লাস্ট কেন্দ্রীভূত 40 নম্বরের যে 3টা মান আমরা পেয়েছি, এই 3টা সালের এগেইনস্টে বসিয়ে দিয়ে এটা যোগ করে দিলাম। তাহলে এই যে আমরা রেখাটা পেলাম, এই যে এটা 3টা বিন্দু যোগ করে এটা আমার 40 গড় রেখা, বা আমরা কি এটা বলতে পারি যে 4 বছর ভিত্তিক 40 গড় পদ্ধতিতে কি রাখা, সাধারণ ধারা রেখা, এটাও বলা যায়, অথবা এটাকে 40 গড় রেখাও বলা যায়। তো হচ্ছে এইগুলাই ছিল হচ্ছে তোমার সাধারণ ধারা নির্ণয়ের হচ্ছে 3টা পদ্ধতি। আর ন্যূনতম গড় পদ্ধতি তোমাদের ইন্টারমিডিয়েট যে লাগবে না, এটা তোমাদের আগে বলা হয়েছে। তো হচ্ছে এখানে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই বাড়ির কাজটা তোমরা করবে, ঠিক আছে, এই বাড়ির কাজটা তোমরা করবে। তো হচ্ছে এই ছিল তোমার আজকের ক্লাসটা। তো তোমরা হচ্ছে আজকে ক্লাসটা যেহেতু এগুলা রেকর্ড থাকবে, তোমরা বের করে যদি একবার বুঝতে সমস্যা হয় দ্বিতীয়বার তৃতীয়বার আবার দেখবে, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আরো।
আর সামনের ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের যদি সমস্যা হচ্ছে যদি সম্ভব হয় আর কি, সম্ভব হলে সামনের ক্লাসে হচ্ছে কিছু অনুশীলনী করার চেষ্টা করাবো, চেষ্টা করবো। আর যদি অনুশীলনী না করতে পারি তাহলে হচ্ছে নতুন কোনো চ্যাপ্টারে যাব। আর আরেকটা কথা যেটা বলে রাখি যে তোমাদের বইতে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে আমি জাস্ট একটু মুখে বলে দিচ্ছি, যে তোমাদের কিছু মডেল আছে, কালীন শাড়ি মডেল। একটা হচ্ছে তোমার যোজন মডেল আর একটা হচ্ছে গুণন মডেল। কিছুই না, তোমার যে তোমার সরি তোমাদের যে হচ্ছে সাধারণ ধারা, তারপর হচ্ছে সাধারণ ধারা, ঋতুগত ভেদ, তারপর হচ্ছে চক্রক্রমিক ভেদ, এগুলার কিছু সাইন আছে, সিম্বল আছে, যেগুলাকে আমরা হচ্ছে তোমার টি, এ, সি এগুলা দ্বারা প্রকাশ করে থাকি। এই যে টি, এই যে এস, এই যে সি, এগুলো যখন আমরা যোগ করে একটা মডেল দাঁড় করাবো তখন সেটা হবে যোজন মডেল। আর এগুলা যখন আমি গুণ করে একটা মডেল দাঁড় করাবো, যেমন টি ইন্টু এস ইন্টু সি, টি হচ্ছে তোমার নর্মাল ট্রেন্ডের টি, এস হচ্ছে তোমার সিজনাল ভ্যারিয়েশন, মানে হচ্ছে তোমার ঋতুগত ভেদ, যেটা বাংলায় বলে ঋতুগত ভেদ, সেটার প্রকাশ হচ্ছে টি, সরি এস সিজনাল ভ্যারিয়েশন, ইংলিশের এস, ঠিক আছে, সিজনালের এস। আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে চক্রক্রমিক, চক্রক্রমিক রাশবিধি, যেটাকে ইংলিশে বলা হয় সাইক্লিক্যাল ভ্যারিয়েশন, ওই সাইক্লিকের সি, ঠিক আছে। এই টি, এস, সি, এই তিনটা। আরেকটা তোমাদের মনে হয় হচ্ছে আর টি, অনিয়মিত ভেদ, যেটা ইরেগুলার ভেরিয়েশন, এটাকে আমরা আর দিয়ে ডিনোট করে থাকি। তো এই তিনটাকে যখন আমরা লিখবো হচ্ছে টি যোগ এস যোগ সি যোগ আর, তখন সেটাকে বলা হবে হচ্ছে যোজন মডেল। আর যখন আমরা করবো হচ্ছে টি ইন্টু এস ইন্টু সি ইন্টু আর, তখন সেটা হবে আমার গুণন মডেল। তো ওটার আমি স্লাইডে ওভাবে দেখালাম না, তোমাদেরকে মুখে বলে দিলাম। তো হচ্ছে এই ছিল তোমার মোটামুটি কালীন শাড়ির হচ্ছে হাইলাইটের জিনিসগুলো। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি এই ক্লাসটা বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।